হ্যালো, আমি তন্ময়। ইনফ্যাক্ট বাঙালি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টার্গেট এইচএসের পরবর্তী এপিসোডটি নিয়ে আবারও চলে এসেছি। আজ তোমাদের জন্য থাকছে 12টি প্রশ্ন, কিন্তু আমি গ্যারান্টির সাথে বলতে পারি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্বটি মন দিয়ে দেখো তাহলে তোমাদের 100টি থেকে 150টি কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস হয়ে যাবে। আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, তোমার বন্ধুদের ভিডিওটি শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। ফার্স্ট কোশ্চেন, চুনাপাথরের গুহার ছাদ থেকে বক্রভাবে ঝুলন্ত ভূমিরূপকে বলে? দেখো 4টি অপশন আছে, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, হেলিকটাইট, হেলিকমাইট। সঠিক উত্তরটা হয়ে যাবে হেলিকটাইট। চুনাপাথরের গুহার ছাদ থেকে যদি বক্রভাবে কোনো ভূমিরূপ ঝুলতে থাকে তখন সেটাকে আমরা বলি হেলিকটাইট, আর যদি সোজাভাবে ঝুলতে থাকে তখন তাকে আমরা বলি স্ট্যালাকটাইট। আর নিচের থেকে যদি সোজাভাবে উপরের দিকে কোনো ভূমিরূপ উত্থিত হয় তখন সেটাকে আমরা বলি স্ট্যালাকমাইট। আর নিচের থেকে যদি কোনো ভূমিরূপ বক্রভাবে উত্থিত হয় তখন সেটাকে আমরা বলি হেলিকমাইট। নেক্সট কোশ্চেন, ক্যালিফোর্নিয়ায় প্রবাহিত স্থানীয় বায়ু হলো? দেখো 4টি অপশন আছে, মিস্টাল, সান্টা আনা, বরদইছোলা, বোরা। সঠিক উত্তরটা হয়ে যাবে সান্টা আনা। সান্টা আনা হলো একটি উষ্ণ স্থানীয় বায়ু। দেখো ফার্স্ট অপশনটা আছে মিস্ট্রাল। তো মিস্ট্রাল কোথায় প্রবাহিত হয়? ফ্রান্সের রোন উপত্যকায়। এটি একটি শীতল স্থানীয় বায়ু। অপশন সিতে আছে দেখো বরদইছোলা। অসমে প্রবাহিত কালবৈশাখী বরদইছোলা নামে পরিচিত। এটি একটি উষ্ণ স্থানীয় বায়ু। আর লাস্ট অপশন আছে দেখো বোরা। তো বোরা কোথায় প্রবাহিত হয়? বোরা প্রবাহিত হয় অ্যাড্রিয়াটিক উপকূলে। এটি একটি শীতল স্থানীয় বায়ু। নেক্সট কোশ্চেন, ওজোন স্তরের ছিদ্র আবিষ্কার করেন? দেখো 4টি অপশন আছে, ফারম্যান, স্কোনবি, ডবসন এবং লাস্ট অপশন হেনরি বুসন ও চার্লস ফেব্রি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফারম্যান। ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর জে.সি. ফারম্যান 1957 থেকে 1985 সাল পর্যন্ত আন্টার্কটিকার হ্যালি বে অঞ্চলে সমীক্ষা করে ওজোন স্তরের ছিদ্র আবিষ্কার করেন। তার মতে ওজোন স্তরের ঘনত্ব যদি 200 ডবসনের কম হয় তাহলে ওজোন গহ্বর সৃষ্টি হয়, এবং তিনি সমীক্ষা করে দেখেছেন বসন্তকালে ওজোন স্তরের ঘনত্ব সর্বনিম্ন হয়। তারপরে অপশনটা আছে দেখো স্কোনবি। সুইস রসায়নবিদ ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্কোনবি 1840 সালে ওজোন আবিষ্কার করেন, যদিও প্রথম ওজোনের অস্তিত্ব পান বিজ্ঞানী ভন মারুম। তারপরে অপশনটা আছে দেখো ডবসন। ডবসন হলেন ব্রিটিশ পদার্থবিদ। তিনি 1920 সালে আল্ট্রাভায়োলেট স্পেকট্রোফটোমিটার এই যন্ত্রের সাহায্যে ওজোন স্তরের ঘনত্ব নির্ণয় করেন। এবং লাস্ট অপশন আছে দেখো হেনরি বুসন ও চার্লস ফেব্রি। এই হেনরি বুসন ও চার্লস ফেব্রি 1913 খ্রিস্টাব্দে ওজোন স্তর আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো? দেখো 4টি অপশন আছে, বিহার, উত্তরপ্রদেশ, কেরল, সিকিম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশের জনসংখ্যা কত? 19,98,12,341 জন। তাহলে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? সিকিম। তো সিকিমের জনসংখ্যা কত? 6,01,577 জন। দেখো অপশন আছে বিহার। তো বিহার হলো ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, যার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1102 জন। আর কম জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ, যার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 17 জন। ভারতের জনঘনত্ব কত? প্রতি বর্গ কিমিতে 382 জন। আর পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? প্রতি বর্গ কিমিতে 1029 জন। দেখো আরেকটি অপশন আছে কেরল। কেরল হলো ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্য, যার শিক্ষার হার 93.91%। তাহলে ভারতের সর্বনিম্ন শিক্ষিত রাজ্য কোনটি? বিহার, যার শিক্ষার হার 63.82%।
ভারতীয় শিক্ষার হার কত? 74.04%। আর পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 77.08%। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা তথ্য জানিয়ে রাখি, HS 35-35 সমস্ত এপিসোড তোমরা একসাথে দেখতে পারো। তার জন্য তোমাদের কি করতে হবে? ইউটিউব সার্চে গিয়ে লেখো ইনফ্যাক্ট বাঙালি, INFACT, একটা ছোট্ট পেজ দিয়ে লেখো বাঙালি, BANGALI, সরাসরি পৌঁছে যাও আমার চ্যানেলে। ওখানে দেখো একটি প্লেলিস্ট অপশন আছে, প্লেলিস্টে ক্লিক করো। তারপর দেখো নিচে আছে HS MCQ ও SAQ, ওখানে ক্লিক করো, তাহলে তোমরা সমস্ত এপিসোড একসাথে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলা হয়, দেখো 4টি অপশন আছে, ব্রেন ড্রেন, ব্রেন গেইন, ট্রান্সহিউম্যান্স এবং লাস্ট অপশন আছে পুশ ফ্যাক্টর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ট্রান্সহিউম্যান্স। যদি ঋতু অনুযায়ী পরিব্রাজন ঘটে তখন তাকে আমরা বলি ঋতুভিত্তিক পরিব্রাজন। দেখো ফার্স্ট অপশনটা আছে ব্রেন ড্রেন। তো ব্রেন ড্রেন কাকে বলা হয়? না, ব্রেন ড্রেন হচ্ছে মেধা প্রবাহ বাংলাতে। যদি কোনো অনুন্নত এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত মস্তিষ্কের মানুষ, যেমন বিজ্ঞানী, অধ্যাপক, গবেষক, চিকিৎসক, এই সমস্ত মানুষজন উন্নত দেশে চলে যায় তখন তাকে আমরা বলি ব্রেন ড্রেন। বিয়ের অপশন আছে দেখো ব্রেন গেন। তো ব্রেন গেন কাকে বলে? আগেরটা ঠিক উল্টোটা, অর্থাৎ অনুন্নত এবং উন্নয়নশীল দেশ থেকে যদি উন্নত দেশে উন্নত মস্তিষ্কের লোকেরা চলে আসেন তখন তাকে আমরা বলি ব্রেন গেন। আর লাস্ট অপশন আছে দেখো পুশ ফ্যাক্টর। তো পুশ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ঠেলে দেওয়া। তা যে সমস্ত কারণগুলো একটা মানুষকে একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য করে, সেই সমস্ত কারণগুলোকে, অর্থাৎ বিকর্ষণজনিত কারণগুলোকে আমরা বলি পুশ ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন, তিস্র মৃত্তিকা যে বর্গের মৃত্তিকা তা হলো, দেখো 4টি অপশন আছে, ভার্টিসল, মলিসল, অক্সিসল এবং অ্যান্টিসল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ভার্টিসল। দেখো অপশন বিতে আছে মলিসল। মলিসল বর্গের একটি মৃত্তিকার নাম কি? না, চার্নোজেম, চেস্টনাট প্রভৃতি। অক্সিসল বর্গের মৃত্তিকার নাম কি? ল্যাটেরাইট। আর অ্যান্টিসল বর্গের মৃত্তিকার নাম কি? পলল, রেগোসল। এখানে বলে রাখি, সারা বিশ্বে যে মৃত্তিকা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অ্যান্টিসল বর্গের মৃত্তিকা। নেক্সট কোশ্চেন, পোগারো কৃষি পদ্ধতিতে উৎপাদিত শস্যটি হলো, দেখো 4টি ফসলের নাম আছে, গম, কফি, মিলেট, ধান। সঠিক উত্তরটা হয়ে যাবে ধান। তোমাদের ধান থেকে আরও কয়েকটি প্রশ্ন হতে পারে, যেমন ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে ওড়িশার কটকে। ধানের আন্তর্জাতিক গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে ফিলিপাইন্সের ম্যানিলা। প্রথম অপশনটা আছে দেখো গম। গম হলো ব্যাপক কৃষি ব্যবস্থার প্রধান ফসল। ভারতের গম গবেষণাগার এটি অবস্থিত দিল্লির পুসাতে এবং আন্তর্জাতিক গম গবেষণাগার অবস্থিত মেক্সিকোর মেক্সিকো সিটিতে। দেখো বিয়ের অপশনটা আছে কফি। কফি হলো বাগিচা কৃষির ফসল। ভারতের কফি গবেষণাগার কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত। আর এই চিকমাগালুর জেলাটি হলো ভারতের সর্বাধিক কফি উৎপাদক জেলা। আর সিয়ের অপশন আছে দেখো মিলেট। মিলেট হচ্ছে শুষ্ক কৃষির প্রধান ফসল। জোয়ার, বাজরা এবং রাগি এই 3টেকে একত্রে আমরা বলে থাকি মিলেট। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম সরকারি বাণিজ্যিক ব্যাংক হলো, দেখো 4টি অপশন আছে, রিজার্ভ ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক। এখানে সঠিক উত্তরটি হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তোমরা অনেকেই রিজার্ভ ব্যাংক উত্তর করবে, কিন্তু রিজার্ভ ব্যাংক উত্তর করলে উত্তরটা ভুল হয়ে যাবে। কারণ হচ্ছে রিজার্ভ ব্যাংক হলো সরকারের ব্যাংক, যেখানে সাধারণ মানুষ টাকা রাখতে পারে না। তাই এখানে সঠিক উত্তরটি হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ SBI। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্য কোনটি? দেখো 4টি অপশন আছে, পশ্চিমবঙ্গ, অসম, কেরল, উত্তরাখণ্ড। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অসম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, উত্তরাখণ্ড হলো ভারতের একটি ধসপ্রবণ রাজ্য। নেক্সট কোশ্চেন, ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে যে মেঘ সৃষ্টি হয় তা হলো, দেখো 4টি অপশন আছে। অপশন এতে আছে কিউমুলো নিম্বাস মেঘ, অপশন বিতে আছে নিম্বাস, অপশন সিতে আছে ট্যাটাস, অপশন ডিতে আছে নিম্বো ট্যাটাস। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কিউমুলো নিম্বাস। এই কিউমুলো নিম্বাস মেঘ তো সৃষ্টি হয় ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে, এর পাশে যে কুণ্ডলী বলয়টা সৃষ্টি হয়, অর্থাৎ চক্ষুর চারপাশে যে কুণ্ডলী বলয় সৃষ্টি হয় সেটাকে আমরা বলি স্পাইরাল ব্যান্ড। নেক্সট কোশ্চেন, জিওগ্রাফিক্যাল এসে গ্রন্থটির লেখক হলেন ডেভিস, ক্রিকমে, কিং, পেঙ্ক।
সঠিক উত্তরটি হয়ে যাবে ডেভিস। ডেভিসের তত্ত্বটির নাম কি? ক্ষয়চক্র মতবাদ। কবে প্রকাশ করেন? 1899 সালে। পরের অপশনটা আছে দেখো ক্রিকমে। ক্রিকমের তত্ত্বটির নাম কি? অসম বিকাশ তত্ত্ব। কবে প্রকাশ করেন? 1933 সালে। পরের অপশন আছে দেখো কিং। কিংয়ের তত্ত্বটির নাম কি? পাদ সমতলীকরণ মতবাদ। কবে প্রকাশ করেন? 1948 সালে। লাস্ট অপশন আছে দেখো পেঙ্ক। পেঙ্কের তত্ত্বের নাম কি? ক্রোমো-ক্ষীয়মান ভারসাম্য তত্ত্ব। কবে প্রকাশ করেন? 1924 সালে। আজকের এপিসোডের লাস্ট কোশ্চেন, উত্তর পূর্ব ভারতে স্থানান্তর কৃষি যে নামে পরিচিত? দেখো 4টি অপশন আছে, পোনম, ঝুম, বেওয়ার, পডু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঝুম। দেখো ফার্স্ট অপশন আছে পোনম। তো স্থানান্তর কৃষি কোথায় পোনম নামে পরিচিত? কেরলে। সি এর অপশনটা আছে দেখো বেওয়ার। তো স্থানান্তর কৃষি কোথায় বেওয়ার নামে পরিচিত? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে আরেকটি নাম আছে, সেটি হলো মশান। এবং লাস্ট অপশন আছে দেখো পডু। তো কোথায় পডু নামে পরিচিত? ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে স্থানান্তর কৃষি পডু নামে পরিচিত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, ভিডিওটি যদি মনে হয় হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, তোমার বন্ধুদের ভিডিওটি শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের দেয়া বেল আইকনটি প্রেস করো, যাতে তুমি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।